আচ্ছা আচ্ছা। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 9 নম্বর অধ্যায় 5 নম্বর ফরম্যাট, যেটা শেয়ার ভ্যালুয়েশন। তো এই অধ্যায়তে শুধুমাত্র দুইটা ফরম্যাট করতে বলেছিলাম, 4 নম্বর ফরম্যাট গুডউইল ভ্যালুয়েশন আর 5 নম্বর ফরম্যাট শেয়ার ভ্যালুয়েশন। তো আসে আমরা শুরু করি শেয়ার ভ্যালুয়েশন। শেয়ার মানে এই শেয়ার তো বোঝেন, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। এর মূল্যায়ন করতে হবে, একটা শেয়ারের মূল্য কীভাবে নির্ধারণ করতে হয়। এই পর্যন্ত আপডেট হয়েছে মোট 3 ভাবে শেয়ার মূল্য নির্ধারণ করা যায়। সম্পত্তি ভিত্তি পদ্ধতি, অ্যাসেট বেজ মেথড, এর 4টা নাম বলা হয়েছে ইংরেজিতে। অ্যাসেট বেজ মেথড, ইন্ট্রিনসিক ভ্যালু মেথড, আর নিট ওর্থ মেথড, আর এটা হলো ব্রেক আপ ভ্যালু মেথড। ব্রেক আপটা এখানে লেখা হয়নি, প্রশ্নের ভিতরে উত্তরের ভিতরে আছে ব্রেক আপ ভ্যালু মেথড। ব্রেক মানে যে ভেঙে ফেলানো আর কি। তো অ্যাসেটকে ভেঙে ভেঙে টুকরো করা, এটা হলো শেয়ার ভ্যালু। এরপর আসে 2 নম্বর আয় ভিত্তি পদ্ধতি, যাকে ইংরেজিতে 3টে নাম বলা হয়, ইল্ড ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড, ক্যাপিটালাইজেশন মেথড। আয়ের উপর ভিত্তি করেও কিন্তু শেয়ারের ভ্যালুয়েশন করা যায়। লাস্ট একটা পদ্ধতি হলো ন্যায়সঙ্গত পদ্ধতি বা যুক্ত পদ্ধতি বা গড় পদ্ধতি, যা ইংরেজিতে বলা হয় ফেয়ার ভ্যালু মেথড, কম্বাইন্ড মেথড, এভারেজ মেথড। এখন আসলে ফেয়ার ভ্যালু আর কম্বাইন্ড এভারেজ এটা কিন্তু কোনো মেথড না। কম্বাইন্ড মানে একত্রিত করা, এভারেজ মানে গড় করা। যখন এই কম্বাইন্ড বলবে তখন উপরের দুইটা আগে করে নেওয়া লাগবে। অ্যাসেট বেজ মেথড আর ইল্ড ভ্যালু মেথড করে সেইটাকে ভাগ করে, মানে 2 দিয়ে ভাগ করে এভারেজ করলে যেটা হবে সেটা হলো গড় পদ্ধতি। তো আসলে আমরা শুরু করি। একটা অঙ্ক প্রথমে করাবো, এক নজরে সবগুলো নিয়ম সেখানে থাকবে, 3টাই থাকবে। প্রবলেমে 1 দেখেন, 1-এর পরে আমরা সাজেশন অনুযায়ী শুরু করব। প্রথমে ফ্রম দ্য ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট দেওয়া হলো। ব্যালেন্স শিটে অ্যাসেট পাস এবং লাইবিলিটি পাস মিলানো আছে। নিচে বলছে আদার ইনফরমেশন, তারপরে রিকোয়ারমেন্ট বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার আন্ডার দ্য ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। 2 নম্বরে বলেছে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার আন্ডার দ্য মার্কেট ভ্যালু মেথড, ইল্ড ভ্যালু মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, একই জিনিস। এরপরে 3 নম্বরে ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার, ফেয়ার ভ্যালু দেখাও। অ্যাসেট বেজ মেথড মানে যে সমস্ত সম্পত্তি, সব ট্যানজেবল অ্যাসেটগুলো, তার সাথে একটা গুডউইল, গুডউইলটা যদি দেওয়া না থাকে গুডউইল আগে বের করে নিতে হবে। শেয়ার ভ্যালুয়েশন কয়টা স্টেপের মাধ্যমে করতে হয়? যদি গুডউইল 6টা স্টেপ লাগে তাহলে 7 নম্বর স্টেপে যাই শেয়ার ভ্যালুয়েশন করতে হবে। তার মানে আগে তো আমাদের সম্পত্তি গুডউইলটা বের করে নেওয়া লাগবে, তারপরে যাই শেয়ার ভ্যালুয়েশন হবে। দেখেন আদার ইনফরমেশনের ভিতরে বলছে দ্য ডিভিডেন্ড অন প্রিফারেড শেয়ার 18 সাল ওয়াজ নট পেইড। 18 সালের প্রিফারেডের ডিভিডেন্ড দেওয়া হয়নি। শেয়ার ভ্যালুয়েশন করার সময় প্রিফারেড শেয়ার এবং প্রিফারেডের ডিভিডেন্ড বাদ দিয়ে তারপরে শেয়ার ভ্যালুয়েশন করতে হবে। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ বিল্ডিং 15% হায়ার দ্যান বুক ভ্যালু। বিল্ডিংয়ের যে দাম দেখা যাচ্ছে এখানে 2.5 লাখ, এর থেকে 15% বৃদ্ধি পেয়েছে বর্তমান মূল্য। তাহলে বর্তমান প্রেজেন্ট ভ্যালু দেখাবো যেটা, সেটা বিল্ডিংয়ের 2.5 লাখের সাথে আরো 15% ইনক্রিজ দেখাবো। কোম্পানিজ ডুইং সিমিলার বিজনেস শো এ প্রফিট 15% অন মার্কেট ভ্যালু অফ শেয়ার। তাহলে এখন আমাদের সিমিলার বিজনেসে যে সমস্ত আয়গুলো হয় নর্মাল রেট কত? 15%। প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার্স হ্যাভ শোন ইন ইনক্রিজ অফ 50,000 টাকা অ্যানুয়ালি। বিগত 3 বছর যাবৎ দেখা যাচ্ছে যে মুনাফা বিগত বছরের তুলনায় পরবর্তী বছরে 50,000 করে ইনক্রিজ হয়ে আসছে। লাস্টে এসে 18 সালে মুনাফা হয়েছে 4,50,000 টাকা। 4,50,000 টাকা যদি 18 সালে হয়
তাহলে 17 সালে কত ছিল? 4 লক্ষ ছিল। তার আগে কত ছিল? 3,50,000 ছিল। মেক এ নেসেসারি অ্যাজাম্পশন। আর যদি কিছু প্রয়োজন হয় গুডউইল তৈরি করার সময় সেগুলো আপনারা অ্যাজাম্পশন করতে পারেন। যাক, তাহলে আমরা প্রথমে গুডউইল তৈরি করে নিই, তারপরে আমরা শেয়ার ভ্যালুয়েশন দেখাবো। 1 নম্বরে, আচ্ছা গুডউইলটা আবার কোন মেথডে করব? কোনো মেথড উল্লেখ না থাকলে ক্যাপিটালাইজেশন অথবা সুপার প্রফিট। সুপার প্রফিটটা সহজ, এটাই করি। তো ক্যাপিটাল এমপ্লয়, প্রথম অ্যাসেটগুলো সব নিয়ে আসছি। অ্যাসেটের ভিতরে গুডউইল অ্যাট কস্ট লেখা নেই, সুতরাং গুডউইলটা আসতে পারলো না। আর প্রিলিমিনারি, এটাও নন ট্রেডিং, এটা আসবে না। বাকি সব অ্যাসেটগুলো নিয়ে আসতে হবে। প্ল্যান্ট, বিল্ডিং, স্টক, ডেবিটর্স এবং ব্যাংক। বিল্ডিংয়ের দাম 15% বৃদ্ধি পেয়েছে, 2.5 লাখ ছিল, এখন 2,87,500 হয়েছে। সব মিলে অ্যাসেট আসলো 14,22,500 টাকা। ওইখান থেকে বাদ দিতে হবে কারেন্ট লাইবিলিটি। ক্রেডিটর্স কারেন্ট লাইবিলিটি আছে 1 লাখ টাকা, এছাড়া আর কোনো লাইবিলিটি নাই। কারেন্ট লাইবিলিটি একটা পাইলাম। বাদ দেওয়ার পরে ক্যাপিটাল এমপ্লয় তৈরি হয়েছে 13,22,500 টাকা। নেক্সট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 13,22,500 থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া রয়েছে প্রশ্নপত্রে 4,50,000। এখান থেকে হাফ বাদ দিতে হবে। তার মধ্যে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার আছে, এটা পাইলাম কোথায়? প্রশ্নের ভিতরে লেখা রয়েছে 5% ডিভেঞ্চার। 1 লাখের উপরে 5%, 5,000 হয়। ঋণের সুদ প্লাস করতে হয়, বিনিয়োগের সুদ হলে মাইনাস করতে হতো। তো 5,000 টাকা প্লাস করে নিলাম, 4,50,000-এর সাথে 4,55,000 হলো। গুডউইল তৈরি করার সময় ট্যাক্স যদি কিছু বলা না থাকে আমরা ধরতেও পারি, নাও ধরতে পারি। তাহলে আমরা এখানে ট্যাক্সটা ধার্য করলাম না। যদি ইচ্ছা করে আমরা ট্যাক্স ধার্য করতে পারবো। হ্যাঁ, অ্যাড হয়েছে। দেখেন এখানে আমরা ট্যাক্স বাদেই 4,55,000-কে 2 দিয়ে ভাগ করেছি, 2,27,500 টাকা বের হয়েছে। হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার পরে 10,95,000 টাকা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। বিগত বছরের মুনাফা 3 বছর, 3 বছর লেখা হয়েছিল 18 সালে 4,50,000, তাহলে 17 সালে ছিল 50,000 কম, তার মানে 4 লাখ। 16 সালে আরও 50 কম ছিল, 3,50,000। এই 3 বছরে হলো 12 লাখ। ক্লিয়ার? এখন এই 12 লক্ষকে ভাগ করলাম 3 দিয়ে ভাগ করে 3-4 4 লাখ টাকা হলো এভারেজ। এভারেজ প্রফিটের সাথে ওই যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ছিল 5,000 টাকা অ্যাড করা হয়েছিল, সেটাও এখানে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, অ্যাড করতে হবে। তো 4,05,000 টাকা এভারেজ মেইনটেইন প্রফিট বের হলো। 4 নম্বর স্টেপে নর্মাল প্রফিট। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 2 নম্বর স্টেপ থেকে আনছি। ওইটার উপরে এনআরআর 15% বলা ছিল প্রশ্নে, গুণ করে দেখলাম 1,64,250 টাকা নর্মালি লাভ হওয়ার কথা, কিন্তু লাভ হয়েছে 4,05,000। লাভ তো একটু বেশি হয়েছে, সুপার প্রফিট পজিটিভ হয়েছে। তো এভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিয়ে সুপার প্রফিট হয়েছে 2,40,750। এটাকে আমরা গুণ করব 3 ইয়ার নাকি 2 ইয়ার, কোনো কিছু বলা না থাকলে। যদি দেখি যে মানে কোনো কিছু বলা না থাকলে ধরে নিতে হয় 2 অথবা 3, তাই না? এবার বিগত বছরের মুনাফা 5 বছরের কম হলে 2 ধরতে হয়, আর 5 বছর বা তার ঊর্ধ্বে থাকলে 3 ধরতে হয়। এই অঙ্কে 3 বছরের মুনাফা ছিল, তাই 2 দ্বারা গুণ করা হয়েছে। এটা আমরা ধরে নিয়েছি, এটা গিভেন না, দেওয়া ছিল না। আশা করি সবাই বুঝতে পারছে 2 অথবা 3 কখন ধরতে হয়। যাক, 2 দিয়ে গুণ করে আমরা গুডউইল পেয়ে গেছি 4,81,500, একটা অদৃশ্য সম্পত্তি। আমাদের এই কোম্পানিতে সম্পত্তির পরিমাণ 13,22,500 টাকা ক্যাপিটাল এমপ্লয়, আর অদৃশ্য সম্পত্তি আরও 4,81,500 টাকা যোগ হলো। তাহলে এবার
শেয়ার ভ্যালুয়েশন করার সময় যেহেতু অ্যাসেট বেস করব, অ্যাসেটের পরিমাণ কত লিখব, ওই 13,22,500-র সাথে এই 4,81,500 টাকা যোগ করতে হবে। টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যাসেট 18 লক্ষ টাকা হয়ে গেল। ক্যাপিটাল এমপ্লয় 18,04,000। আরেকবার বলবেন স্যার। বলছি আমাদের প্রথম ক্যাপিটাল এমপ্লয় যে কয় টাকা থাকবে 1 নম্বর স্টেপে, এটা তো আমাদের নেট ওয়ার্থ, এর সাথে গুডউইল যোগ করতে হয়। যদি গুডউইল না হয় তাহলে আর যোগ হয় না। মূলত আমরা তো শেয়ার ভ্যালুয়েশন শেখাচ্ছি, তাই না? তো শেয়ার ভ্যালুয়েশনের সময় আমি গুডউইল ভ্যালুয়েশন করলাম কেন? শেয়ার ভ্যালুয়েশন যদি অ্যাসেট বেস পদ্ধতি হয়, সম্পত্তি ভিত্তিক পদ্ধতি, তাহলে অবশ্যই গুডউইল তৈরি করতে হবে। কেন? কারণ গুডউইল তো একটা সম্পত্তি, ওই সম্পত্তি তো আমাদের অদৃশ্য অবস্থা আছে, সেটা তো আগে হিসাব করে নিতে হবে। তাই গুডউইল তৈরি করে নিলাম, নিয়ে ক্যাপিটালের সাথে যোগ করলাম। যোগ করলে আমাদের 18,04,000 টাকা আসলো। এইখান থেকে বাদ দিতে হয়, কি কি বাদ দিতে হয়? শেয়ার ক্যাপিটাল বের করতে গেলে এখান থেকে বাদ দিতে হয় ডাই পাশের যে সমস্ত লং টার্ম লায়াবিলিটি, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, বন্ড থাকে, ওইগুলো বাদ দিতে হয়। এই অঙ্কে আছে 5% ডেট। বাদ দেওয়ার পরে বাদ দিতে হয় আরেকটা প্রিফারেড স্টক। তো প্রিফারেড স্টক ছিল এই অঙ্কে 2 লাখ টাকা, সেটাও বাদ দিব। কিন্তু সমন্বয়তে বলছে আরও একটা জিনিস বাদ দিতে হবে, সেটা হলো প্রিফারেডের লভ্যাংশ দেওয়া হয়নি। তো প্রিফারেডের লভ্যাংশ তারা পাবে, তাহলে সেই অংশটাও বাদ যাবে। এখন 2 লক্ষ টাকা প্রিফারেড ছিল, আর প্রিফারেড ডিভিডেন্ড ওই 2 লক্ষর উপরে 6% 12,000 টাকা, সেটাও মাইনাস করব 18,04,000 থেকে। তো মাইনাস করলাম 2,12,000 টাকা, বাদ দেওয়ার পরে থাকলো 14,92,000। এখন এই সমন্বয়ের আইটেম 5% যেটা ডিবেঞ্চার, ওটা ওই যে ঋণ আছে, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, বন্ড, ওই 1 লাখের উপরে 5%, 5,000 টাকা হয়েছিল। প্রফিট যখন লিখছিলাম এভারেজ প্রফিট, দেখেন তো 5,000 টাকা যোগ করেছি না 5% করে। এই যে এই 5%-এর ব্যবহার অনেক আগের থেকে 2 বার দেখালাম। এরপরে আসেন প্রিফারেডের ব্যাপারটাও সব শেষ। এখন যে 14,92,000 এইটাই প্রকৃতপক্ষে সাধারণ শেয়ারের অংশ, তাই নিট অ্যাসেট অ্যাভেলেবেল টু ইকুইটি শেয়ার হোল্ডার। প্রকৃতপক্ষে ইকুইটি শেয়ার হোল্ডারের প্রকৃত সম্পত্তি হলো 14,92,000 টাকা। এইটাকে এখন শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মার্কেট ভ্যালু পার শেয়ার, শেয়ারের এখন মার্কেট ভ্যালু কত হবে? তো ইনট্রিনসিক মার্কেট ভ্যালু বলছি কেন, ইনট্রিনসিক ভ্যালু বলেছে। তো ইনট্রিনসিক ভ্যালু পার শেয়ার 14,92,000-কে 40,000 শেয়ার দিয়ে ভাগ করলে 37 টাকা 30 পয়সা। 37 টাকা 30। শেয়ার ভ্যালুয়েশনে প্রিফারেড পার্টিসিপেট আর নট পার্টিসিপেট থাকে না? হ্যাঁ, পার্টিসিপেট আর নট পার্টিসিপেট থাকে, ওটাও আমি দেখাবো একটু পরেই। প্রিফারেড শেয়ারের ভ্যালু যখন নির্ণয় করতে পারবে তখন ওইটা একটু ব্যাপার আছে, যদি প্রিফারেড শেয়ারের ভ্যালু চাই তাহলে। হ্যাঁ, কিন্তু এই যে অঙ্কটা করাচ্ছি এখানে কোনো প্রিফারেড শেয়ারের ভ্যালু চাই না। বলেন। হ্যাঁ, সব কথা আসতেছে না, আরেকজন কি এটা সাউন্ড করতেছে, বলেন জোরে। স্যার বলতেছি এই 40,000 শেয়ারটা কোথায় যেন পাইলাম? প্রস্তাব দিকে আসেন, এখানে আছে শেয়ার ক্যাপিটাল 4 লাখ টাকা, 10 টাকা দিয়ে ভাগ করলে 40,000 শেয়ার হয়। আচ্ছা স্যার, বুঝছি। স্যার বলেন। স্যার গুডউইলে যে 4,81,500 আসছে, এটা কিভাবে আসছে? দেখেন, গুডউইল আমাদের 6 নম্বর স্টেপে চলে যান। এই যে 5 নম্বর স্টেপে হয়েছিল সুপার প্রফিট 2,40,750, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 অথবা 3। তো প্রস্তাব কিছুই দেওয়া ছিল না, তাহলে 2 দিয়ে গুণ করব না 3 দিয়ে গুণ করব? দেখলাম বিগত 3 বছরের মুনাফা ছিল, তাই 2 দিয়ে গুণ করতে হবে। 2,40,000-কে আমরা 2 দিয়ে গুণ করলে অবশ্যই 4,81,500 হবে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। আর যেহেতু এটা অ্যাসেট বেস মেথড, তাই আমাদের কিন্তু সম্পত্তি ভিত্তি করে নেওয়া লাগলো, যে সমস্ত সম্পত্তি যোগ করে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিলেন। মনে করেন যে আপনারা 5 ভাই বোন, আপনার পিতার
5 কোটি টাকা আছে, এই 5 কোটি টাকা আগে হিসাব করবেন, করে 5 ভাই ভাগ করে নেবেন, বাস শেয়ারের ভ্যালু হয়ে যাবে এক একজনের 1 কোটি টাকা সম্পত্তি। এই হলো শেয়ার ভ্যালু। তো মোট সম্পত্তি আছে এই কোম্পানিতে সাধারণ শেয়ারের জন্য 14,92,000, শেয়ারের সংখ্যা আছে 40,000, ভাগ করে দিলে প্রতি শেয়ারের মূল্য পাওয়া যাবে। এই হলো শেয়ার ভ্যালু, সহজ কথা না? আচ্ছা, এখন আসেন, যদি অঙ্কের ভিতরে গুডউইল দেওয়া থাকতো তাহলে এই যে এতগুলো কাজ করলাম গুডউইল তৈরি করতে, 6টা স্টেপ করলাম, এগুলো কি আর করা লাগতো? কিছুই করা লাগতো না। তখন শুধু আমরা এইটুকু লিখতাম যে টোটাল ইন্ট্রিনসিক ভ্যালু সমান এই যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো সব যোগ করতাম। আর গুডউইল ভ্যালুয়েশন অনেক সময় নিচে দেওয়া থাকে যে ভ্যালু অফ দ্য গুডউইল এত টাকা, তখন ওইটা যোগ করে দিতে হয় এই সম্পত্তির সাথে, বাস। তার ক্যাপিটাল এমপ্লয় বের করে দিলাম, দায়গুলো বের করে দিয়ে এবার শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, ছোট হয়ে যাবে অঙ্ক। তাহলে শেয়ার ভ্যালুয়েশনটা মূলত আসলে গুডউইল ভ্যালুয়েশনের পরে আর একটা স্টেপ বাড়াই দিলেই শেয়ার ভ্যালুয়েশন হয়ে যায়। আমরা দ্বিতীয় মেথডে যাচ্ছি। দ্বিতীয় মেথডটা কি বলেছে? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার আন্ডার মার্কেট ভ্যালু মেথড। এখন মার্কেট ভ্যালু মেথড করতে গেলে এসব অ্যাসেট ম্যাসেট কিছুই লাগে না, শুধু আপনার লাগবে প্রফিট কত টাকা হয়েছে। এই প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন যে এনআরআর 15% এটা দিয়ে ভাগ করব, যাকে বলা হয় ক্যাপিটালাইজেশন ভ্যালু। আপনি অবশ্যই গুডউইল করার সময় এনআরআর দিয়ে ভাগ করেছিলেন, সেখানে ভ্যালুয়েশন হয়েছিল না ক্যাপিটালাইজ ভ্যালু, ওইটাই আর কি বের করে নিতে হবে, নিয়ে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে হয়ে যায়। 2 লাইনে শেষ। 2 নম্বর মেথডে আসেন, মার্কেট ভ্যালু মেথড। শেয়ারের ভ্যালু হবে টোটাল ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট। প্রফিটকে ক্যাপিটালাইজ ভ্যালু বানাবো, সেই ক্যাপিটালকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। এটা আগে সূত্র লিখে রাখলাম। নাও এখন আমরা ক্যাপিটালাইজ ভ্যালু দেখাচ্ছি। তো ক্যাপিটালাইজ ভ্যালু সূত্র আমরা জানি, এভারেজ প্রফিটকে এনআরআর দ্বারা ভাগ করতে হয়, কিন্তু এই অঙ্কে প্রিফারেড ডিভিডেন্ড প্রদান করা হয়েছিল না, বকেয়া ছিল, এই কথাটা বলা ছিল বলে আমরা একটু ডিভিডেন্ডটা বাদ দিয়ে নিছি। যদি বলা না থাকতো তাহলে -12,000 আর হতো না, ওই ডাইরেক্ট 4,05,000কেই 0.15 দিয়ে ভাগ করতাম। তো 0.15 দিয়ে ভাগ করার আগে আমরা 4,05,000 থেকে 12,000 টাকা মাইনাস করে নিছি, মাইনাস করে তারপরে ভাগ করেছি। কত টাকা হয়েছে? 26,20,000 হয়েছে। এখন এই 26,20,000 ওই যে প্রিফারেড ডিভিডেন্ড 6% ছিল। সালাম আলাইকুম স্যার, 4,05,000 টাকা নেটে ডিস্টার্ব করছিল, বুঝি নাই স্যার। হ্যাঁ, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে আপনি বইয়ের নাম লিখে মেসেজ দেন। আমি আচ্ছা 15 মিনিট পরে কথা বলবো, আমি এখন ক্লাসে। তাহলে এই 12,000 কোথা থেকে পাইছি বুঝতে পারছেন? প্রিফারেড শেয়ার ছিল 2 লাখ, তার উপরে 6% গুণ করে 12,000 টাকা বের করেছিলাম। সেই 12,000 টাকা এভারেজ প্রফিট থেকে একটু সরাই দিতে হবে, দিয়ে সেই মুনাফাকেই আমরা 15 দিয়ে ভাগ করব 0.15 দিয়ে। ক্লিয়ার? এখন যদি ওই সমন্বয়টা না থাকতো, যে প্রিফারেড ডিভিডেন্ড নট পেইড দেওয়া হয়নি কথা না বলতো, তাতে কোনো ঝামেলাই ছিল না, ডাইরেক্ট ভাগ করে দিতাম। আচ্ছা যাই হোক, 26,20,000 টাকা পাইলেন ক্যাপিটালাইজ ভ্যালু। তার মানে 4,05,000 টাকা লাভ করতে হলে এই 26,20,000 টাকা বিনিয়োগ করতে হয়। তাই আমাদের অদৃশ্য এখন ভ্যালুয়েশন হয়েছে 26,20,000। এটাকে 40,000 শেয়ার, 40,000 শেয়ার কোত্থেকে আসলো বুঝতে পারছেন? ওই প্রস্থ থেকে নিয়ে আসলাম। আবারও দেখাচ্ছি, এই দেখেন 4 লক্ষ শেয়ার ক্যাপিটালকে 10 দিয়ে ভাগ করলে 40,000 শেয়ার হয়। সেই 40,000 শেয়ার দিয়ে 26 লক্ষকে ভাগ করেন, 26,20,000কে ভাগ করলে 65 টাকা 50 পয়সা। এই হলো মার্কেট ভ্যালু অনুযায়ী শেয়ার ভ্যালুয়েশন। আর ইন্ট্রিনসিক ভ্যালু অনুযায়ী শেয়ার ভ্যালুয়েশন হয়েছে 37 টাকা, মার্কেট ভ্যালু অনুযায়ী হয়েছে 65 টাকা 50 পয়সা। এখন কম্বাইন্ড মেথড করব। কম্বাইন্ড মেথড তো আসলে কোনো মেথড না, ওই দুইটা যোগ করে ভাগ করা, অর্থাৎ 37 টাকা 30 পয়সা আর 65 টাকা 50 পয়সা যোগ করে 2 দ্বারা ভাগ করলে
এভারেজ প্রাইস পাওয়া যাবে, ওটাকে বলা হয় ফেয়ার ভ্যালু মেথড। তাই স্যার 4,05,000 টাকাটা বুঝি নাই স্যার নেটওয়ার্কের কারণে। 4,05,000 হলো প্রফিট, এভারেজ প্রফিট যেটা, এটা আপনার এখানে দেখাতে পারবো। এভারেজ প্রফিট যে ওয়ার্কিং এ ছিল, এই যে এভারেজ প্রফিট আছে না 3 নম্বর ওয়ার্কিং এ, জি স্যার, ওই হচ্ছে আমাদের প্রফিট 4,05,000 টাকা। এটাকে এনআরআর দ্বারা ভাগ করলে ক্যাপিটালাইজ ভ্যালু হয়। এই যে আমরা গুডউইল ভ্যালুয়েশন করলাম গতকালকে, তখন কিন্তু এই প্রফিটকে আমরা এনআরআর দিয়ে ভাগ করে তাই ক্যাপিটালাইজ ভ্যালু বানাচ্ছিলাম। স্যার আপনি যে বলছিলেন গুডউইল থাকলে তো এটা করা লাগবে না, তখন আমরা এই অঙ্কটা এনআরআর কিভাবে পাবো স্যার? ওই যে 4,05,000 টাকা যদি গুডউইল শুধু উল্লেখ থাকে। যদি প্রশ্নে গুডউইল দেওয়া থাকে তখন তো অ্যাসেট বেস পদ্ধতি বলবে, তাই না? অ্যাসেট বেস পদ্ধতি বললে তো অ্যাসেট এই পর্যন্তই শেষ, এই যে আমাদের যে মেথডটা গেল এটা শেষ। আর যদি মার্কেট ভ্যালু বলে তখন তার অ্যাসেটের কোনো প্রয়োজন হবে না, তখন তো আমাদের এভারেজ প্রফিট বের করতে হবে। সেই এভারেজ প্রফিটকে ক্যাপিটালাইজ ভ্যালু বানাতে হবে, সেই ক্যাপিটালাইজ ভ্যালুকে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে শেয়ার ভ্যালু পাওয়া যাবে। পদ্ধতি তো আলাদা। তাহলে আমরা মার্কেট ভ্যালু শিখলাম, অ্যাসেট বেস মেথডও শিখলাম। এখন ফেয়ার ভ্যালু, ওই দুইটা মেথড যোগ করে 2 দিয়ে ভাগ করলে ফেয়ার ভ্যালু হয়ে যায়। এই অঙ্কগুলো কি অন্য কোনো বইতে আছে আমাদের? গুডউইল ভ্যালুয়েশন এখন এই যে অ্যাকাউন্টিং থিওরিতেই আছে, আর কোথাও নেই মাস্টার্সে, কিন্তু এর আগে ছিল, অনার্সে ছিল, ডিগ্রিতে ছিল, পিলিতে ছিল। স্যার না, করানোর দরকার নেই। কেন? গুডউইল ভ্যালুয়েশন, শেয়ার ভ্যালুয়েশন পারবেন? স্যার যদি এক্সাম হলে যে আমরা যে কোনো একটা পার্ট ভুলে যাই বা পুরোটা কমপ্লিট করে দিয়ে না আসতে পারি, স্যার পুরো অঙ্ক কি কেটে দেবে নাকি কিছু মার্কস কাটবে? না না, কিছু মার্ক কাটবে, হয়তো সব তো কাটে না। আর শুনলাম যে এই মানে এই সাবজেক্টটাতে অনেকে মানে অনেক ফেল করে, মানে নাকি পুরো অঙ্ক নাকি কেটে দেয়। না, শুনলাম যে এরকম কাটে না। এটা হচ্ছে কি একটা ভাইরাস ছড়ানো, একজন হয়তো একটু কম বোঝে, সে আর একজনের আতঙ্ক ছড়াই দেয়। আর আপনাদের একটু দোষ আছে, এই যে আপনারা এখন অঙ্ক শিখতে শিখতে হ্যাঁ এটা তাহলে বাধ্য, মানে নিয়ত করা হয়ে গেছে। ইন্নামা আমালু বিন নিয়াত, প্রত্যেকের আমল কিন্তু নিয়তের উপর নির্ভর করে। নিয়ত করা হয়ে গেছে যে আর মনে করবে না। গুডউইলটা তো আসলে লিমিটেশন মতো স্যার। আরে গুডউইলটাও যে সহজ, এই শেয়ার ভ্যালুয়েশন তো তাই সহজ। জি স্যার, একটু আর কি প্র্যাকটিস করতে হবে, মানে অনেক সময় দেখা যায় যে দুই একটা যদি ভুলে যাই ওয়ার্কিং, তাহলে যদি স্যার মার্ক কেটে দেয়। বলবেন কেন? এত সহজ জিনিসটা বলার কাজ, এ কি বলার কথা? এটা ইজি কথা। স্যার শুরু তো বলে স্যার নাম্বার পুরো কেটে দিবে না, আবার শুনলাম যে পুরো অঙ্কই নাকি কেটে দেয় যদি অঙ্কের অ্যানসার না কাটবে না। অঙ্কের শুরু তো ভুলে গেলে শুরুতে বলাবে কেন? তা গড় গুড়াই কি গুড়াই, মানে গুড়াই কি গলদ আছে একটু? শুরুতে বলাবে বিসমিল্লাহ গলদ। আচ্ছা, এরপরে আসেন তাহলে যে আমরা ফেয়ার ভ্যালু জিনিসটা বুঝলাম, ইনট্রিনসিক ভ্যালু আর মার্কেট ভ্যালু দুটো যোগ করে ভাগ করলে এভারেজ হয়ে গেল, বাস ফেয়ার ভ্যালু হয়ে যায়। যদি ডাইরেক্ট বলতো ফেয়ার ভ্যালু করো, তাহলে ওই মার্কেট ভ্যালু করতে হবে, ইনট্রিনসিক ভ্যালু করতে হবে, দুটো যোগ করে ফেয়ার ভ্যালু মানে ভাগ করে দিলে ফেয়ার ভ্যালু হবে। হ্যাঁ, এরপর বলেন তো ইম্পর্টেন্ট কোনটা কোনটা আছে ফাদ? পরস্তে স্যার প্রবলেম 4 স্যার 4 10 11 13 14 স্যার 14 15 স্যার। দেখেন 4 নম্বরে প্ল্যান, বিল্ডিং, ডেবিটর্স, স্টক ইন ট্রেড, সবগুলো ট্রেডিং অ্যাসেট, নন ট্রেডিং নেই, মানে এখানে গুডউইল নেই, প্রিলিমিনারি নেই, আইডল ইনভেস্টমেন্ট নেই। এই অঙ্কটা ওই অঙ্কের সাথে একটু পার্থক্য কোথায় জানেন? এই যে ব্র্যাকেটের ভিতরে কিছু ফিগার দেওয়া রয়েছে, যেমন প্ল্যান্টের দাম 10,60,000, কিন্তু ব্র্যাকেটের ভিতরে আবার 15 লক্ষ লেখা রয়েছে, এটা আবার কি? এইটাই একটু আলাদা কমন অঙ্ক এই আসতে পারে। এবার এটা মূলত আসলে মার্কেট ভ্যালু। আমরা যখন এই যে এখন যখন ক্যাপিটাল এমপ্লয় করব, তখন এই 10,60,000 না লিখে আমরা লিখব 15 লাখ টাকা। বিল্ডিং এর দাম 11,20,000 না লিখে 13 লক্ষ লিখব। ডেবিটর্স 9,50,000 না দেখে 9 লক্ষ লিখব।
স্যার এটা তার মানে ফেয়ার ভ্যালু তাই না? হ্যাঁ এটাই ফেয়ার। এরপরে ক্যারিটরের ভিতরে আসেন পাওনাদার। পাওনাদার আছে কিন্তু 4,50,000, কিন্তু আমরা লিখবো কত? 4,25,000। পাওনাদারকে 25,000 টাকা কম দিব। আচ্ছা, কাউকে দেওয়ার সময় কম দিলে ভালো লাগে না খারাপ লাগে? অবশ্যই ভালো লাগবে স্যার। খুশি লাগে। স্যারকে 500 টাকা কম দিতে পারলে কি খুশি, তাই না? না স্যার। আচ্ছা, এই যে ইনশাআল্লাহ কেউ কম দিবে না স্যার, ইনশাআল্লাহ দোয়া করি সবাই বেশি দেয়। হ্যাঁ, মানে যেই সার্ভিস স্যার দিতে মানে পায়, যেই মানে আর্থিক খরচের দ্বারা মানে কেউ যদি কম দেয় স্যার, মানে এটা খুবই বেআইনি হবে। হ্যাঁ, মানে আবার যদি কিছু কিনতে দেয় 500 টাকা কম দিতে পারলে, আরে বাড়িতে এসে খুব গল্প দেয়, আমি না 500 টাকা কম দিছি ওরে, ওরে ঠকাইছি, খুব খুশি হয়েছে। স্যার ডিসকাউন্ট দিলে স্যার আমার বেশি দিলে আমার পরে আসে কিন্তু আফসোস করে স্যার অনেকে। নারীরা এগুলো বেশি করে স্যার। হ্যাঁ, আসলে তার যে দোকানদার 1000 টাকা মানে বেশি নিল তার থেকে, এইটা সে বুঝেন। এইটা কিন্তু দোকানদাররা শিখেছে কোথার থেকে? এই জায়গার থেকে শিখেছে। শিখলে কোথা থেকে? ওই জায়গার থেকে। ও তো কম দেবে আমি জানি, এই জন্য ওরে আগের থেকে 1000 টাকা বেশি বলেছি। ঠিক আছে, জি স্যার। শিক্ষা পাই তো মানুষ যত বেশি প্যাসওয়ার্ড করবে আইন তত কড়া হবে। তো এখানে ক্যারিটর নিয়ে কথা বলছিলাম, পাওনাদারকে আমরা 25,000 টাকা কম দিছি, আসলে এইটাই আমাদের গেইন হয়েছে। তো সেটাও আমরা দেখাবো যে আমরা দেওয়ার সময় কম দিছি। আচ্ছা, দেনাদারের কাছ থেকে আদায় করার সময় 50,000 টাকা কম আদায় হয়েছে, তাহলে কি এটা লস হয়েছে না? লস। এই দুইটা দেনাদার এবং পাওনাদারের এই লাভ লস, এই দুইটা আমাদের কাজ আছে, তাই একটু দেখাই নিলাম। এরপরে আসবো আমরা ব্যাংক, এই নিচের দিকে আসেন। দ্য ভ্যালু অফ দ্য প্যালেস অফ ব্রেকডাউন। ইউ আর অলসো গিভেন বিলো দ্য প্রফিট ফর 5 years। 6, 7, 8, 9, 10 সাল পর্যন্ত দেওয়া আছে। আমাদের অঙ্কটা তো 10 সালেরই। কয়টা সাল আছে? 5টা সাল। 5টা সালের মুনাফা দেওয়া আছে। অন দ্য বেসিস অফ দ্য অ্যাবভ ইনফরমেশন ইউ আর আস্কড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ শেয়ার। এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ শেয়ার অন দ্য বেসিস অফ ইনট্রিনসিক ভ্যালু মেথড, অ্যাসেট বেস মেথড। তাহলে অ্যাসেট তৈরি করতে হবে। অ্যাসেট কিভাবে পাবো? আমাদের এইখানে প্রথমে ক্যাপিটাল এমপ্লয় করতে হবে। এমপ্লয় এটা হলো নিট ওর্থ, নিট মূল্য, সম্পত্তি। আচ্ছা, এবার আমাদের গুডউইল বের করতে হবে। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, এভারেজ মেইনটেনেবল প্রফিট, নর্মাল প্রফিট, তারপরে সুপার প্রফিট, তারপরে তো গুডউইল। সেই গুডউইল ক্যাপিটাল এমপ্লয়ের সাথে যোগ করব, তাহলে টোটাল অ্যাসেট পাওয়া যাবে। আর সেই অ্যাসেটকে ভাগ করব শেয়ারের সংখ্যা দিয়ে। শেয়ারের সংখ্যা কত বলেন? এই 22 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 2,20,000। 2,20,000 শেয়ার হবে। এই 2,20,000 শেয়ার দিয়ে ভাগ করলে বাস শেয়ার ভ্যালু পাওয়া যাবে। তাহলে চলে আসি, প্রথমে অ্যাসেটগুলো লিখলাম, অ্যাসেটের ফেয়ার ভ্যালুগুলো লিখেছি। আচ্ছা, টোটাল অ্যাসেট পাওয়া গেছে। লাইবিলিটি বিষয়ের ভিতরে আসি, কারেন্ট লাইবিলিটি কত বলে কেন? এখন লাইবিলিটি আছে এখানে, ট্যাক্স প্রভিশন একটা কারেন্ট লাইবিলিটি, ক্রেডিটর্স একটা কারেন্ট লাইবিলিটি, ব্যাংক ওভারড্রাফট একটা কারেন্ট লাইবিলিটি, আর পিএল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই তো আমাদের ওনার সিকিউরিটি, এগুলো উপরে সব ওনার সিকিউরিটি। 3টে পাইলাম কারেন্ট লাইবিলিটি, মাইনাস করিলাম। মাইনাস করার পরে ক্যাপিটাল এমপ্লয় 36,75,000 টাকা আসছে। বাস ওকে, ক্যাপিটাল এমপ্লয় পেয়ে গেছে, এটাই নিট ওর্থ। এখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, ওই ক্যাপিটাল এমপ্লয় থেকে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। তাহলে প্রফিটের দিকে লাস্ট ইয়ারের প্রফিট 5,50,000, এইটাই তো কারেন্ট ইয়ার প্রফিট। এখন এই কারেন্ট ইয়ার প্রফিট লিখলাম, তার সাথে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট আছে। কি অ্যাডজাস্টমেন্ট? দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় আমাদেরকে ফাঁকি দিয়েছে, কম দিয়েছে, তাই কম দিলে তো মাইনাস হয়ে গেছে, ব্যাড ডেট, লস হয়ে গেছে বলে মাইনাস করে দিলাম। আচ্ছা, পাওনাদারকে টাকা দেওয়ার সময় আমরাও ফাঁকি দিছি। কয় টাকা ফাঁকি দিছি? 25,000। তাহলে এটা গেইন হয়েছে, তাই প্লাস করেছি। আচ্ছা, ইনকাম ট্যাক্সের কোনো অস্তিত্ব এই অঙ্কে কি ছিল? এই অঙ্কে কোনো ইনকাম ট্যাক্সের কথা বলেনি। তাহলে ইনকাম ট্যাক্স কি ধরার দরকার আছে? না ধরাই ভালো।
আমি এখানে ইনকাম কি হইছে এই একটা দুটো আইটি যেন এটা মাঝে মাঝে অন করে ডিস্টার্ব করে আমাদেরকে, কথাটা ভালো করে বলে না, যখন আমি জিজ্ঞেস করবো তখন কথা বলবে। ঠান্ডা লাগে স্যার মনে হয় মাঝে মাঝে। না না, এটা হচ্ছে ওই সাইমা সুলতান আপুর থেকে হয়, আমি খেয়াল করলাম দুটো একটা সেট এরকম আছে। দেখেন তাহলে ইনকাম ট্যাক্স আমরা প্রয়োজনে অ্যাভয়েড করতে পারি। আর এখানে আমি দিয়ে দিছি বলে শেখাই দিচ্ছি যে ইনকাম ট্যাক্স 40% কোথায় পেলাম, অ্যাজাম্পশনে আমরা লিখে নেব যে অ্যাজাম্পশন ধরে নিয়েছি 40% প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিটগুলো সব বিফোর ট্যাক্স মনে করে আফটার ট্যাক্স বানাইছি। আর আপনারা ট্যাক্স বাদ দিবেন না, না দিলে লিখবেন যে প্রফিট আফটার ট্যাক্স ধরে নিছি, বাস। তা এখন 2,10,000 টাকা হয়েছে, ট্যাক্সের পরিমাণ বাদ দেওয়ার পরে 3,15,000 টাকা থাকে। এটাকে হাফ করে দিলাম, 2 ভাগের 1 ভাগ, তাহলে থাকলো 1,57,500 মাইনাস করে দিলাম, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় হয়ে গেল। এভারেজ প্রফিট বিগত 5 বছরের মুনাফা যোগ করে 5 দিয়ে ভাগ করেছি। এর আগে প্রফিটের সাথে যে সমস্ত আইটেমগুলো অ্যাডজাস্ট করেছি এখানেও তাই করা লাগবে, যেমন ব্যাড ডেট মাইনাস করেছি, এরপরে আমরা যে ডিক্রিজ দিছিলাম ক্রেডিটরকে কম দিছিলাম সেটা প্লাস করেছি, তারপরে আমি এখানে ট্যাক্স বাদ দিয়েছি, এই জন্য এখানেও ট্যাক্স বাদ দিতে হবে। যদি আপনি এখানে ট্যাক্স বাদ না দেন 3 নম্বরেও বাদ দিবেন না। আচ্ছা, তাহলে ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের এভারেজ প্রফিটের পরিমাণ আসলো 2,37,000 এভারেজ প্রফিট। আচ্ছা, নর্মাল প্রফিট দেখাবো। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের উপরে এনআরআর 10%, নর্মাল প্রফিট হলো 3,51,750, নর্মালি লাভ হওয়ার কথা 3,51,750, অথচ লাভ হয়েছে মাত্র 2,37,000, তো লাভ তো কম হয়েছে, সুপার প্রফিট নেগেটিভ হয়ে গেছে। গুডউইল কই? গুডউইল নীল, বিকজ দেয়ার সুপার প্রফিট ইজ নেগেটিভ। তাহলে অ্যাসেট তো গুডউইল বের হলো না, দরকার নেই। ক্যাপিটাল এমপ্লয় যেটা বের হয়েছে ওটাই আমাদের প্রকৃত অ্যাসেট, ওই যে 1 নম্বর স্টেপে 36,75,000 টাকা, এই হলো আমাদের সম্পদ। এখান থেকে বাদ যাবে প্রিফারেড থাকলে বাদ যাবে, ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ থাকলে বাদ যাবে, কিন্তু এই অঙ্কে কি ছিল? দেখেন এই অঙ্কে ছিল না। এই অঙ্কে কি কোথাও ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ প্রিফারেড কি আছে নাকি? নেই। এই জন্য যা বের হয়েছে এটা প্রকৃত সাধারণ শেয়ারেরই অংশ। কয় টাকা বের হয়েছে? 36,75,000 টাকা। এটাই নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর অর্ডিনারি শেয়ার, সাধারণ শেয়ারের জন্য প্রাপ্য। এখন এটাকে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 2,20,000 শেয়ার দিয়ে ভাগ করলে 16 টাকা 70 পয়সা, বাস শেয়ার ভ্যালুয়েশন 16 টাকা 70 পয়সা। এবার প্রশ্ন করেন, কোথায় বোঝেননি আপনারা বলেন? আরে দুইজন লেডিস বলেন তো কি জিজ্ঞেস করলেন? 2,20,000 টাকা কোথায় পাইছেন? 2,20,000 শেয়ার কোথায় পাইলেন তাই বলেন। 2,20,000 শেয়ার, এই যে 22 লক্ষ টাকা ভাগ 10 টাকা, শেয়ারের সংখ্যা 2,20,000। ক্লিয়ার? স্যার স্টেপ 2 তে ওই যে ইনকাম ট্যাক্সের ওখানে যে 2 দিয়ে ভাগ করলাম ওটা কেন করব? এটা তো নিয়ম। 3 লক্ষ হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, এটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। এই হাফ মানে কি? অর্ধেক করে না? হ্যাঁ। তো এই যে প্রফিট, এই প্রফিটকে অর্ধেক করতে হবে, কিন্তু প্রফিটের ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট ছিল, যেমন ব্যাড ডেট ছিল, তো ব্যাড ডেটটা বাদ দিয়ে দিছি। তারপরে অ্যাকাউন্ট পেবেলকে সান্ডিকেটরকে কম দিছিলাম, ওইটা যোগ করে নিছি। তারপরে ট্যাক্স, এটা আমি ইচ্ছা করে নিছি আর কি, আপনারা ইচ্ছা করলে ট্যাক্সটা অ্যাভয়েড করতে পারেন। তারপরের ফিগারকে আমরা 2 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে ভাগ করলেই তো হাফ হবে, ঠিক না? এই প্রশ্ন তো অনেক। আমার একটা কথা ছিল স্যার। বলেন স্যার, আমাদের ওই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যেটা ওই থিওরি আছে না স্যার, ওইটা আর কর্পোরেট গভর্নমেন্ট স্যার, এগুলো সাবজেক্টে মানে কয়টা অধ্যায় পড়তে হবে একটু বললে ভালো হতো, এগুলো অধ্যায় বেশি স্যার। আচ্ছা, ওগুলো পড়েন, আমি এখন করাচ্ছি অ্যাপ্লাইড। এর মধ্যে আবার ওর মধ্যে নিয়ে যাচ্ছেন তাই না? এর মধ্যে আর কার কোন প্রশ্ন আছে? একটা ছেলে কি জিজ্ঞেস করেছিল ওই সময় থেমে গেছে, বলেন কি জিজ্ঞেস করেছিলেন জানো? ও ভুলে গেছে। স্যার গুডউইলটা
এভারেজ মেথডে করলে হবে না? এভারেজ কোন মেথড আছে? ওই যে সেই এভারেজ মেথড না, সুপার প্রফিট আর ক্যাপিটালাইজেশন মেথড করতে হয়। এভারেজ না বললে অত 2 মার্কের দুটো স্টেপ করে গুডউইল গ্রহণযোগ্য না। এখন অ্যাজাম্পশন দেখেন, এখানে আমি অ্যাজাম্পশন যে ট্যাক্স ধরে দিছিলাম তাই লিখে দিলাম, অ্যাজুমিং প্রফিট আর অ্যাজ বিফোর। ধরে নিছি প্রফিটটা আসলে ট্যাক্স পূর্ববর্তী মুনাফা, এই জন্য ট্যাক্স রেট ইজ 40% সে ধরে নেওয়া হয়েছে। যদি আপনি ট্যাক্স না দেন তাহলে কি করবেন? এই কথাই লিখবেন, অ্যাজুমিং প্রফিট আর আফটার ট্যাক্স। হ্যাঁ, বিফোর ট্যাক্সের জায়গায় অ্যাজ আফটার ট্যাক্স এইটুকু লিখবেন, আর কিছুই লিখবেন না, তখন আর ট্যাক্স রেট দেওয়া লাগবে না। ক্লিয়ার কিনা সবাই? স্যার অ্যাজাম্পশন যদি ভুল করি তাহলে কি কোনো সমস্যা আছে স্যার? মানে অ্যাজাম্পশনে যদি ভুল করেন? জি স্যার। অ্যাজাম্পশনে আপনি যা লিখেছেন তাই লিখবেন, ওটা আবার ভুল করলেই তো সমস্যা হবে। যে আপনি উল্টো পাল্টা বলতেছেন, করলেন ট্যাক্স, আবার এখানে উল্টো পাল্টা বলতেছেন, তখন তো মনে করবে কি হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, নিজের কারণেই তো তখন ধরা খেয়ে যাবে। স্যার অ্যাজাম্পশন চাইলেই তো লিখতে পারবো তাই না স্যার? না লিখলে তো ভালো হবে না। অ্যাজাম্পশন তো চাই না, অ্যাজাম্পশন নিজেরা দিতে হয়। ও না দিলে না স্যার, না দিলে কোনো গুনাহ হবে না। এই ফাত কি হইছে? তাহলে হই না স্যার। স্যার ওই যে আপনার নীল হইছে সেই জন্য, গুডউইল নীল হইছে সেই জন্য ওই যে আপনার, হ্যাঁ এটা আমি বুঝতে পারছি, মানে উত্তর দিচ্ছি যে গুডউইল যেহেতু নীল হইছে সেই জন্য নিট ওরটা হইছে ক্যাপিটাল এমপ্লয়, এর সাথে আর কোনো কিছু যোগ হয়নি। যোগ হলে তো জিরোই যোগ হবে, তাই না? কি ফাত ক্লিয়ার? জি স্যার। স্যার 10 নম্বরটা। এরপরে 10-এ এগুলো তো সাজেশন। স্যার এই 4টা অঙ্ক করলেই হবে নাকি স্যার? না, এই সাইডটা করার পরে এইসবগুলো একটু দেখতে হবে, ওই রকমই তো অঙ্ক সব। এই যে 10-14 সালে আসছিল, দেখেন এই অঙ্কের ভিতরে গুডউইল ইজ ভ্যালুড অ্যাট 31,000 টাকা, এটা সিলেক্ট করেছি। সবাই একটু খেয়াল করতে পারতেছেন? দেখতে পাচ্ছে? জি স্যার। গুডউইল তো মূল্যায়ন হয়েছে 31,000 টাকা, তাহলে কি আবার আমার গুডউইল তৈরি করা লাগবে? না, আর গুডউইল তৈরি করা লাগবে না। এবার কি করতে হবে? সম্পত্তি যা আছে এর সাথে ওই গুডউইলটা যোগ করে শেয়ার দিয়ে ভাগ করলে বাস অঙ্ক হয়ে যাবে। তাহলে সম্পত্তি কি কি আছে একটু অ্যাসেট পাশে আসি। ব্যালেন্স শিটে গুডউইল অ্যাট কস্ট লেখা নেই, সুতরাং এটা আসবে না, এটা বাদ। বিল্ডিং আসবে, মেশিনারি আসবে, স্টক আসবে, ডেবিটর আসবে, ক্যাশ অ্যাট ব্যাংক আসবে, প্রিলিমিনারি অমিট, এটা বাদ। বাস এই কয়েকটা সম্পত্তি নিয়ে আসবো আমরা এখানে, আর গুডউইল নিয়ে আসবো এই জায়গার থেকে। গুডউইল এখন কত মূল্যায়ন হয়েছে এটা লাস্টেও লেখা যায়, উপরে লিখে দিলাম, প্রথমেই লিখে দিছি, ওই জায়গার থেকে নিছি 31,000 টাকা। স্যার গুডউইল যদি প্রশ্নে অ্যাড কস্ট দেওয়া থাকে তাহলে আসবে, না হলে আর আসবে না। আর ওই অ্যাড কস্টটাই দেখাচ্ছে এরা নিচে দিয়ে দিয়েছে এখানে, এই যে নিচে দিয়েছে না, এটাকে মূলত বলা হয় অ্যাড কস্ট। আচ্ছা, এখন বিল্ডিং যদি এরকম কিছু লেখা না থাকে তাহলে আসবে না। এখন বিল্ডিং, মেশিনারি, এখন মেশিনারির ভিতরে আবার প্রভিশন আছে, সমন্বয়তে বলছে বিল্ডিং এর দাম এখন বর্তমান 50,000 টাকা, মেশিনারি ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই 25,000 টাকা, 25,000 টাকা ডিপ্রিসিয়েশন বাদ দেবে। স্টক ইজ ওর্থ অফ টাকা 1,40,000 টাকা দেখাবে। ডেবিটর আর টু বি এক্সপেক্টেড টু রিয়েলাইজ 90%, তার মানে 10% ব্যাড ডেট। তাহলে ডেবিটর লেখানোর সময় এখানে 90% দেখাতে হবে, এটা গুড ভালো, আর 10% ব্যাড ওটা খারাপ। তাহলে 10% বাদে 90% লিখতে হবে। এখন দেনাদারের পরিমাণ ছিল 1,60,000, তার 90% হলো 1,44,000। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার, এই তো প্রশ্ন। তো সম্পত্তিগুলো সব মোটামুটি পেয়ে গেলাম, 7 লাখ টাকা হলো ওই গুডউইল সহ। তো এখান থেকে এবার বাদ যাবে এই পাশের যে সমস্ত লাইবিলিটিগুলো ছিল ক্যাপিটাল এমপ্লয় করার সময় বাদ দিই, সাইন্ডিকেট আর কারেন্ট লাইবিলিটি, হ্যাঁ আদার লাইবিলিটি, এসব বাদ দিলাম। বাদ দেওয়ার পরে নিট অ্যাসেট, এখন নিট অ্যাসেটের পরে আরও বাদ দিতে হয় প্রিফারেড আছে, ডেপ ডিবেঞ্চার, লোন, মর্টগেজ বন্ড আছে কিনা সেগুলো নেই, তো প্রিফারেড আছে 1 লাখ, তো সেটাও সরাই দিলাম। সমন্বয়তে বলছে প্রিফারেডের ডিভিডেন্ড
ও ডিভিডেন্ডের পার্সেন্টেজ দেওয়া ছিল এই যে 6% প্রিফারেড শেয়ার, 1 লাখের উপরে 6% কত হয় 6,000 টাকা। তো প্রিফারেডের ডিভিডেন্ড 6,000 টাকা সরাই দিলাম, দেওয়ার পরে থাকলো 5,44,000 টাকা। এইটাই মূলত নিট অ্যাসেট অ্যাভেলেবেল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার। সাধারণ শেয়ারের প্রকৃত সম্পত্তি 5,44,000। এখন শেয়ারের সংখ্যা কত 5,000 শেয়ার আছে, 5,000 শেয়ার দিয়ে ভাগ করলে কত টাকা হয় 108 টাকা 80 পয়সা হয়। এই শেয়ারের দাম বেড়ে গেছে, অঙ্ক শেষ। 10 নম্বরটা অনেক সহজ ছিল, 14 সালে আসছিল অঙ্কটা। স্যার 1 লক্ষ টাকাটা বুঝি নাই। 1 লক্ষ শেয়ার ওই প্রিফারেড দেওয়া আছে এখানে, 1 লক্ষ প্রিফারেড শেয়ার। 11 নম্বর আছে ফাদ সাজেশনে স্যার হ্যাঁ স্যার 11 নম্বর আছে। জি স্যার 11 নম্বর আছে, কিন্তু এটা কিছুই বুঝি নাই স্যার। কিছু বুঝি নাই। 4 মার্কের জন্য ছোট একটা বলেন স্যার। যদি গুডউইল এট কস্ট দেওয়া থাকে আর নিচে যদি গুডউইল ভ্যালুটা দেওয়া না থাকে, তাহলে কি আমাদের গুডউইল বের করে নিতে হবে না, নাকি এট কস্টটা দিয়েই অঙ্ক করে ফেলতে পারবো? এট কস্ট দিয়ে অঙ্ক করতে হবে। এট কস্ট মানেই বের করা রয়েছে, হ্যাঁ, তখন আর কিছু বের করা লাগে না। স্যার 10 নম্বরে দেওয়া আছে আপনার এই ফেভার ডিভিডেন্ড যেটা দেওয়া আছে, এটা সম্পর্কে কোনো ইনফরমেশন নাই এখানে যে দেওয়া হয়ে গেছে নাকি দেওয়া হয় নাই। যদি কোনো কিছু উল্লেখ না থাকে আমি বকেয়াও ধরে নিতে পারবো, মানে বাদ দিতে হবে সবসময় এরকম, নাকি না দিলেও চলবে? হ্যাঁ, এটা একটা কথা যে প্রিফারেড ডিভিডেন্ডের ব্যাপারে কোনো কিছু বলা ছিল না, সেক্ষেত্রে আমরা বাদ না দিলেও পারতাম, কিন্তু আমি এখানে ওই জিংলি বাদ দিয়ে দিছি যে মনে হয় ওটা দেওয়া হয়নি লভ্যাংশটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে এটাকে যদি আমরা অমিট করে চলে যাই, অ্যাভয়েড করে চলে যাই, তাও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই সম্পর্কে কিছু বলা ছিল না। ক্লিয়ার? 11 নম্বরে আসেন, কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার বের করেন, ভ্যালু বের করেন ইন ক্যাপিটালাইজেশন মেথড। কোন মেথডে ভাদ বললেন? ক্যাপিটালাইজেশন মেথড, ইল্ড ভ্যালু মেথড, মার্কেট ভ্যালু মেথড, 3টে নাম আছে এর, তাই না? এই মেথড তো সহজ, এর তো কোনো সম্পত্তির দরকার হয় না, এর শুধু দরকার মুনাফা কয় বছরে আছে গড় করে সেই মুনাফাকে ক্যাপিটালাইজ ভ্যালু করব, বা সেই ভ্যালুকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করব। এখন শেয়ারের সংখ্যা পাবো কোথায়? এখানে বলছে শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার 10 টাকা দামের 4,50,000 আছে। 4,50,000 টাকাকে 10 দিয়ে ভাগ করলে 45,000 শেয়ার বের হবে। এই 45,000 শেয়ারের সংখ্যা আর ক্যাপিটালাইজ ভ্যালু বের করার জন্য প্রফিটের পরিমাণ দেওয়া আছে 5 বছরের মুনাফা। এই 5 বছরের মুনাফা যোগ করে ভাগ করব। আচ্ছা, এখন দেখেন, অ্যাজুমিং ধরে নাও নর্মাল রেট অফ রিটার্ন NRR 13%, এটাই তো আমাদের দরকার। NRR না হলে তো ক্যাপিটালাইজ ভ্যালু বের করা যায় না। এইটুক প্রস্তের মধ্যে সলিউশন শুরু করলাম। প্রথমেই এভারেজ মেইনটেনেবল প্রফিট, 5 বছরের মুনাফা যোগ করে পেয়েছি 7,50,000, এটাকে 5 দিয়ে ভাগ করলে এভারেজ পেয়েছি 1,50,000। 1,50,000 হলো এভারেজ প্রফিট। ক্যাপিটালাইজ ভ্যালু বের করতে হলে এটাকে ভাগ করব NRR দিয়ে। NRR 13%, 0.13 দিয়ে ভাগ করলাম 11,53,846 টাকা। এখন এটাকে ভাগ করব 45,000 শেয়ার দিয়ে। 45,000 শেয়ার কোথায় পাইছি সেটাও আমি আবার একটু ওয়ার্কিং করে দিলাম। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, এটা সাইড নোটেও দেওয়া যায়। এই 45,000 শেয়ার দিয়ে 11,53,000কে ভাগ করলাম, ভাগ করলে শেয়ারের দাম আসলো 25 টাকা 64 পয়সা। 4 মার্কের মাত্র 4টে স্টেপ, এইটুক কাজ। এটা বুঝতে পারেননি কি হয়েছিল? এখন বোঝা গেছে? বুঝছি স্যার, এটা তো অনেক ইজি স্যার। কেসে লেডিস কি জানার জিজ্ঞাসা? স্যার আমরা যখন গুডউইল ক্যাপিটালাইজেশন মেথড করি তাহলে এটা বুঝবো কেমনে যে এটা শেয়ার করতে বলছে মার্কেট ভ্যালু? গুডউইলে যখন ক্যাপিটালাইজেশন মেথড করবেন তো গুডউইল তো এইভাবে হবে, তখন কি হবে অ্যাসেট দেয়া থাকবে, এখানে নিট ওর দেয়া থাকবে। মনে করেন এটা আমি গুডউইল তৈরি করতেছি ক্যাপিটালাইজেশন মেথডে, তাহলে প্রফিটগুলোকে আগে এভারেজ করলেন, তারপরে ক্যাপিটালাইজ ভ্যালু করলেন, এই জায়গার থেকে বাদ দিতে হবে নিট ওর্থ। তখন নিট ওর্থটা প্রস্তের ভিতরে লেখা থাকবে। এখানে লেখা থাকলো যে 10 লক্ষ টাকা নিট ওর্থ। এবার এখানে বের হয়েছে 11,53,846, তাহলে গুডউইল কত? এখান থেকে 10 লক্ষ বাদ দেবো, 1,53,846 টাকা হবে গুডউইল। ব্যাস হয়ে গেল।
এই অঙ্কটাই তো আমি প্রস্ত করলে এরকম লিখে দেবো, ফাইন্ড আউট দ্য গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন একসাথে লিখে দেবো, দেখে এবার ছাত্ররা কীভাবে বের করে, তখন ওইখানে একটু নিট উত্তর লিখে রাখবো। স্যার 14 থেকে 14 আর 15 মধ্যে একটা করে দেন স্যার। আচ্ছা, এরপরে 12 নম্বরে দেখেন গুডউইল ওর্থ লেখা রয়েছে, তার মানে গুডউইল অ্যাট কস্ট বের করা আছে, ওই যে আগে যেমন দেওয়া ছিল, এর সাথে আমরা যোগ করলে বাস হয়ে যাবে। এই যে গুডউইল যোগ করে নিয়ে এমপ্লয় বের করলাম, কি হয়েছে 14 নম্বর। স্যার 14 আর 15 আছে, এক করেন তাহলে শেষ তো এটা। 14 নম্বরে আসেন, সানি কোম্পানি হ্যাজ অথরাইজড অ্যান্ড পেইড আপ ক্যাপিটাল 10 লক্ষ টাকা 103 ভাগ। টোটাল অ্যাসেট 45 লক্ষ দেওয়া আছে, টোটাল আউটসাইড লায়াবিলিটি 16 লাখ দেওয়া আছে। ক্যাপিটাল এমপ্লয় হবে 45 লাখ থেকে 16 বাদ দিলে। প্রফিট দেওয়া আছে 5 বছরের, 11, 12, 13, 14, 15 সালের মুনাফা। নর্মাল রেট অফ রিটার্ন 12% বলা আছে। ডিভিডেন্ডের রেট দেওয়া আছে। ক্যাপিটালাইজেশন মেথড যেমন ক্যাপিটালাইজ ভ্যালু করে আমরা বের করি, এই ডিভিডেন্ডের উপরেও আবার শেয়ার ভ্যালু বের করা যায়, দুইভাবে বের করা যাবে, অন দ্য বেসিস অফ এভারেজ প্রফিট, অন দ্য বেসিস অফ এভারেজ ডিভিডেন্ড, এই দুইটা বেসিসে শেয়ার ভ্যালু বের করতে পারবো। এখন আমাদের কি চাইছে দেখেন, ফাইন্ড আউট দ্য ফেয়ার ভ্যালু অফ শেয়ার, শেয়ারের ফেয়ার ভ্যালু নির্ণয় করতে হবে। ইগনোর দ্য ট্যাক্সেশন, ইনকাম ট্যাক্স অমিট করতে হবে। অ্যান্ড অ্যাজুমিং দ্যাট, ধরে নাও ভ্যালু অফ দ্য গুডউইল তৈরি করবে অ্যাট 3 ইয়ার পারচেস, 3 দিয়ে গুণ করবে, অফ লাস্ট 5 ইয়ার এভারেজ সুপার প্রফিট, এভারেজ সুপার প্রফিট। তাহলে আসেন প্রথমে আমরা লিখি ক্যাপিটাল এমপ্লয়, অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে, এরপরে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়, হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, লাস্ট ইয়ারের প্রফিট অর্ধেক করে ফেললাম। এখানে কোনো ভ্যালুস অ্যাডজাস্টমেন্টে নামে যাবে কিছুই নেই, শুধু 7 লক্ষ টাকা ছিল, ওরে হাফ করে ফেলেছি, মাইনাস করলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের হয়েছে। এভারেজ মেইনটেনেবল প্রফিট বিগত 5 বছরের মুনাফা যোগ করে 5 দিয়ে ভাগ করেছি। নর্মাল প্রফিট 12% গুণ করে পেয়েছি। এভারেজ প্রফিট আর নর্মাল প্রফিট এদের মধ্যে পার্থক্যটাই হলো সুপার প্রফিট। সুপার প্রফিট 3,13,000 টাকা পজিটিভ হয়েছে। সুপার প্রফিটকে 3 দ্বারা গুণ করেছি, গুডউইল পাওয়া গেল। তাহলে সুপার প্রফিটের নিয়ম অনুযায়ী 6টা স্টেপ করলাম, গুডউইল পেয়ে গেলাম, শেষ। এখন আমাদের শেয়ার ভ্যালুয়েশন করতে গেলে অ্যাসেট যা রয়েছে তার সাথে গুডউইল যোগ করতে হবে। অ্যাসেট কত নিট ওয়ার্থ 29 লাখ, 29 লাখের সাথে 9,39,000 যোগ করলে কত হয় 38,39,000। শেয়ার ভ্যালু বানাচ্ছি, শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করতেছি। শেয়ারের সংখ্যা আছে 10,000 শেয়ার, এই সংখ্যা পাইলাম কোথায় এটা একটু দেখে নিয়ে আসি। শেয়ার ক্যাপিটাল লেখা ছিল 10 লাখ ভাগ 100, তাহলে 10,000। 10,000 শেয়ার দিয়ে ভাগ করলে হয় 383 টাকা 90 পয়সা, অ্যান্সার শেষ। এটা হলো ইন্ট্রিনসিক ভ্যালু মেথড। এই যে ইন্ট্রিনসিক ভ্যালু মোটা করে লিখে দিছি। আরেকটা মেথড কি, মার্কেট ভ্যালু মেথড। মার্কেট ভ্যালু এখানে ডিভিডেন্ডও দেওয়া ছিল, প্রফিটও দেওয়া ছিল, তাহলে তো দুইটা বেসিসেই করা লাগবে। অন দ্য বেসিস অফ এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট দেখেছি আমরা, এখানে যেটা ফলাফল বেরোয়েছে 6,19,000, ওইটাই নিয়ে আসলাম। ওইটাকে এনআরআর দ্বারা ভাগ করেছি, ক্যাপিটালাইজ ভ্যালু পেয়ে গেছি কত 51,58,333 টাকা। এটাকে 10,000 শেয়ার দিয়ে ভাগ করে দেখি, শেয়ারের দাম আসে 515 টাকা 83 পয়সা। কিসের উপর বেসিস করে করলাম, এভারেজ প্রফিটের উপরে। এবার এভারেজ ডিভিডেন্ডের উপরে করতে হবে, তাহলে বেসিস অফ ডিভিডেন্ড, এভারেজ ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পাইছিল কখন কত টাকা, 100 টাকা শেয়ারের উপরে ডিভিডেন্ড পেয়েছে 15%, মানে 15 টাকা, 14% মানে 14 টাকা, 20% মানে 20 টাকা, 17% মানে 17 টাকা, তারপরে 20 টাকা, তারপরে 18 টাকা।
এই 5টা ডিভিডেন্ড যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। 15, 17, 18, 20, 20 যোগ করে 5 দিয়ে ভাগ করলাম, 18 টাকা হলো। এখন এই 18 টাকারে ভাগ করব ক্যাপিটালাইজ এই এনআরআর 12% দিয়ে ভাগ করলাম, আসলো 150 টাকা। যে আমরা লভ্যাংশ পাচ্ছি 15 টাকা, 17 টাকা, মানে 18 টাকা অ্যাভারেজ পাইছি। তা 18 টাকা লভ্যাংশ পাই, তাহলে শেয়ারের দাম কত? তো এনআরআর হলো 12% অনুযায়ী 18 টাকা পেতে গেলে শেয়ারের দাম হতে হবে 150 টাকা। অতএব শেয়ারের দাম 150 টাকা। ডিভিডেন্ডের উপরে বেসিস করে হয়েছে এটা, আর প্রফিটের উপর বেসিস করে হয় 515 টাকা, অনেক ডিফারেন্স। এখন বলছে ফেয়ার ভ্যালু দেখাও। ফেয়ার ভ্যালু দেখাতে হলে ইনট্যানজিক ভ্যালু 383 টাকা 90 পয়সা আর মার্কেট ভ্যালু 2 বার লিখতে হবে। হোয়েন এভারেজ প্রফিট, বেসিস অফ এভারেজ প্রফিট, তাই লিখেছি বেসিস অফ এভারেজ প্রফিট অনুযায়ী 338 টাকা 83 টাকা 90 পয়সা প্লাস 515 টাকা 83 পয়সা ভাগ 2, তাহলে 450 টাকা। হোয়েন বেসিস অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড উপরে বেসিস যখন করা হবে তখন 150, তাহলে 383.90 প্লাস 150 ভাগ 2 কত হলো? 267 টাকা। দুইটার উপর বেসিস করেই আমরা ফেয়ার ভ্যালু দেখাবো। সবাই বুঝতে পারছে? আরেকটা ছিল 15 নম্বর নাকি? এটা শেষ? আচ্ছা, তাহলে আজকে গুডউইল ভ্যালুয়েশনগুলো সবাই রাত্রে কমপ্লিট করে ফেলেন। আগামী দিন আমরা নতুন আরেকটা অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ, এটা শেষ অধ্যায়। এরপরে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স শেষ হয়ে গেলে আবার আমরা অ্যাপ্লাইড করে পরীক্ষা চলে আসবে তখন 27 তারিখ।